ঘটনাগুলো শুরু করার আগে কিছু বিষয় বোঝা খুব জরুরি। আমরা সবাই জানি জাদু বা কালো জাদু আসলে শয়তানের কারসাজি, যা বাস্তবে ঘটে না, কিন্তু মানুষের চোখের সামনে ঘটে বলে মনে হয়। আমরা মনে করি জিনেরা শুধু জঙ্গল বা দূর দূরান্তের জনমানবহীন এলাকায় থাকে, বরং এমন সব জায়গায় থাকে যেখানে মানুষের বসবাস নেই, এবং কোনো বাসা যদি 40 দিন ধরে ফাঁকা পড়ে থাকে সেখানে জিনেরা দখল করে নেয়। এটা আমরা ভালোভাবেই জানি এবং এটি সত্য। কিন্তু কি জানেন, অজান্তেই আমরা নিজেরাই নিজেদের ওপর আসর ডেকে আনি। কিভাবে? আমরা জানি জিনেরা কোথায় থাকে, কিন্তু এই শয়তানি জিনেদের সবচেয়ে পছন্দের জায়গা হলো নোংরা, অপবিত্র জায়গা। সবচেয়ে আগে আসে বাথরুম, যা প্রতিটা ঘরেই থাকে। এরপর সমস্ত জায়গা যেখানে শিরক বা পাপ কাজ হয়, অথবা যেখানে নিয়মিত জোরে মিউজিক চলে। যারা গান শুনতে খুব শৌখিন, হেডফোন বা ইয়ারবাড কানে দিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। তারা কি জানেন ঠিক সেই মুহূর্তে শয়তান তাদের কতটা কাছে থাকে? যখন মানুষের ঈমান দুর্বল হয়ে যায়, যখন মানুষ মন খারাপ করে কান্না শুরু করে, ঠিক তখনই শয়তান আক্রমণ করে। সেই সময় তাকে পথভ্রষ্ট করার সুযোগ পায়। যদি কারো বিয়ের সম্পর্ক আটকে যায়, পরিবার রাজি না হয়, কেউ কাউকে ছেড়ে চলে যায়, আর আপনি বাথরুমে গিয়ে কান্না করেন, এটাই সেই সময় যখন শয়তান সুযোগ নিয়ে ভুল পথে নিয়ে যায়, আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। আর এভাবেই আপনি নিজের অজান্তেই জিনকে দাওয়াত দেন আপনাকে আসর করার। এর সবচেয়ে বড় লক্ষণ হলো গুনাহ করার পরও মনে হবে আপনি কিছুই করেননি। মনে হবে আমি তো কিছুই করিনি, কাল থেকে আর করব না। যেমন ইন্টারনেটে আপনি খারাপ জিনিস দেখেন, তারপর ভাবেন কিছু হয়নি। কোনো পুরুষ যদি মদ পান করে তারপরও মনে হয় অপরাধ হয়নি, তাহলে বুঝবেন তিনি আসরগ্রস্ত। কারণ শয়তান তার হৃদয় থেকে আল্লাহর ভয় সরিয়ে দিয়েছে। আজকের ঘটনা যার কাছ থেকে সংগ্রহ করা হয়েছে তার নাম রাজু। রাজু ভাই বলেন, আমার বয়স এখন প্রায় 50 বছর, আর আমি বান্দরবানের রোমা উপজেলার পাহাড়ি এলাকার মানুষ। যারা রোমা বা বান্দরবানের পাহাড় সম্পর্কে জানেন না, তাদের জানিয়ে দেই, এটি বাংলাদেশের অন্যতম বিখ্যাত টুরিস্ট এলাকা। শীতকালে এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে, পাহাড়ে কুয়াশা নেমে আসে, আর বর্ষার সময় প্রায় সারা বছরই ভারী বৃষ্টি হয়। যেই ভাইয়ের কাছ থেকে এই ঘটনাটি সংগ্রহ করা হয়েছে তার ব্যক্তিগত তথ্য বা ঠিকানা বলা সম্ভব নয়। শুধু এতটুকু বলা যায়, রোমা বাজার থেকে উপরের দিকে পাহাড়ের ওপর যে একটি অত্যন্ত পরিচিত পাহাড়ি রিসোর্ট আছে, তিনি সেই রিসোর্ট থেকে খুব বেশি দূরে থাকেন না। তিনি বলেন, আমি ওই রিসোর্টের খুব কাছেই থাকি। আমরা পাহাড়ি মানুষ, পাহাড়ি এলাকায় বসবাস করায় নিজের নিরাপত্তার জন্য প্রায় সবাই সঙ্গে একটা না একটা অস্ত্র থাকে। এখানকার অনেকে শিকারীও। পাহাড়ি মানুষ সব সময় শক্ত সমর্থ হয়। ঘটনাটি অনেক বছর আগের। তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। ডিসেম্বর মাস, শীত বৃষ্টির মিশ্রণে একদম মেঘলা কুয়াশায় ঢাকা আবহাওয়া। সবাই জানে পাহাড়ি এলাকায় বৃষ্টি নামলে পরিবেশ আরো ভয়ানক হয়ে ওঠে। তার পরিবার সেই দিন চট্টগ্রামে গিয়েছিল এক আত্মীয়ের বাড়িতে বিয়েতে। তিনি বাসায় একদম একা। এটাই প্রথমবার নয়, তার পরিবার প্রায় শহরে যায়, আর এমন নির্জন রাতে বাসায় একা থাকা তার কাছে নতুন কিছু ছিল না। এর আগেও বহু রাত তিনি এই পাহাড়ি বাড়িতে একা কাটিয়েছেন। জীবনে এমন অনেক অভিজ্ঞতা হয়েছে, তার কিছু আজ আমাদের সাথে শেয়ার করছেন। রাজু ভাই বলেন, সেই দিন রাতটা ছিল ভয়ঙ্কর ঝড় বৃষ্টির। এত জোরে বৃষ্টি হচ্ছিল যে বাইরে দাঁড়িয়ে থাকা প্রায় অসম্ভব, বরং বলা যায় অসম্ভবই। হঠাৎ রাত 2টা নাগাদ দরজায় কড়া নাড়ার শব্দ পেলেন। তিনি দরজা খুলতেই দেখলেন মুষলধারে বৃষ্টি এমন জোরে পড়ছে যেন আকাশ থেকে বড় বড় পাথর ফেলে দেওয়া হচ্ছে। সামনে অন্ধকারে পাহাড়, বিশাল বিশাল গাছপালা। যদি কেউ সেই অবস্থায় বাইরে তাকাতো, ভয়ে গা ঠান্ডা হয়ে যেত। দিনের বেলায় রোমার পাহাড়ি এলাকা অবিশ্বাস্য সুন্দর। টুরিস্টরা আসে, ছবি তোলে, উপভোগ করে, কিন্তু রাত হলেই এখানকার পরিবেশ এমন ভয়ানক হয়ে ওঠে যেন পুরো অঞ্চলটা বদলে যায়।
সেই রাতটি তিনি আজও খুব স্পষ্ট মনে করতে পারেন। এরপর রাজু ভাই বলেন, আমার তখনও মনে আছে, বাইরের বাল্ব তখনও জ্বলছিল, চারদিকে ছোট ছোট জেনারেটর বসানো থাকে এখানে, তাই বৃষ্টিতেও আলো নেবে না। তবুও বাইরে কাউকে দেখা যাচ্ছিল না। আমি ভাবলাম হয়তো বৃষ্টির চোটে কোনো ডাল এসে দরজায় লেগেছে, কারণ পাহাড়ি এলাকায় এমন হাওয়ার দমকা ঝাপটা খুবই সাধারণ। কখনো ডালপালা, কখনো পাথর এসে দরজায় আঘাত করে। আর পাহাড়ি অঞ্চলে জঙ্গলি পশুও হঠাৎ এমন সময় কাছে চলে আসে। দরজা বন্ধ করে আমি আবার ঘরে ফিরে আগুন জ্বালিয়ে বসেছিলাম। কিছুক্ষণ পরে আবার খটখট, দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুলতেই দেখি একজন মানুষ দাঁড়িয়ে আছে। বয়স আনুমানিক ৬০ থেকে ৬৫। তখন আমার নিজের বয়স ছিল মাত্র ৩২ থেকে ৩৩। ঘটনাটি বেশ পুরনো। লোকটিকে দেখে আমার অদ্ভুতভাবে মায়া হলো। দেখতে একদম ক্লান্ত ভ্রমণকারীর মতো, একা, ভিজে, অসহায়। প্রচণ্ড ঠান্ডা আর দমকা বৃষ্টির মধ্যে এমনভাবে দাঁড়িয়ে থাকা সত্যি কষ্টের। আমি জিজ্ঞেস করলাম, চাচা আপনি কে? আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি আমাদের এলাকার মানুষ নন। লোকটা কোনো কথা বলল না। তার মুখে গভীর হতাশা, যেন অনেক দূরের পথ থেকে হেঁটে এসেছে। সে হাত জোর করে দাঁড়িয়েছিল, দেখে মনে হচ্ছিল সত্যি বিপদে আছে। আমি বললাম, আচ্ছা ভিতরে আসুন, আগে ভিতরেই আসুন, তারপর দরজাটা লাগাই। ভিতরে আসতেই আমি প্রথম অদ্ভুত বিষয়টি লক্ষ্য করলাম। তার মাথা থেকে পানি ঝরছিল, মুখ পুরো ভিজে। তার গায়ে ছিল পাতলা একটা পাঞ্জাবির মতো কাপড়, নিচে ধুতি বা লুঙ্গি টাইপের কিছু। হাতে ছিল কাপড় দিয়ে বানানো একটা পটলি, যেমন গ্রামের মানুষ রাখে, কিন্তু মেঝেতে এক ফোঁটা পানিও নেই। বাইরে মুষলধারে বৃষ্টি, আর সে পরনে মাত্র একটা চটি পরে এসেছে। স্বাভাবিকভাবে তার পায়ের নিচে পানি থাকার কথা, কিন্তু মেঝে পুরো শুকনো, যেন কেউ অ্যাপেনা শুকিয়ে দিয়েছে। এটা কয়েক সেকেন্ড সম্ভব না। তবুও তখন আমার মাথায় অস্বাভাবিক কিছু আসেনি। আমি আগুনের সামনে বসে জিজ্ঞেস করলাম, আপনার শরীর ঠিক আছে? আপনি কি ট্যুরিস্ট নাকি পথ হারিয়ে এসেছেন? সে মাথা নেড়ে জানালো, হ্যাঁ, সে পথ হারানো মানুষ, কিন্তু মুখে কোনো শব্দ নেই। আমি আবার জিজ্ঞেস করলাম, আপনি কোথায় থেকে এসেছেন? মুখ দেখে মনে হয় বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের মতো। সে মাথা নেড়ে বলল, না। তারপর আমি আরেকটু এগিয়ে বললাম, আপনি আসলে কে? এরপর সে কথা বলল, আর তার কথা শুনে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। সে এমন একটি ভাষায় কথা বলা শুরু করলো যার একটাও শব্দ আমি জীবনে কখনো শুনিনি। আমি হতবাক। এমন ভাষা যে বাংলাদেশে কে কথা বলে আমি জানিই না। আমি বললাম, আপনি মণিপুরি বা পাহাড়ি কোনো ভাষা? সে মাথা নেড়ে বলল, না। আমি বারবার শুনেও বুঝতে পারলাম না। এ ভাষা একদমই বিদেশি, অচেনা, অস্বাভাবিক। আমি বললাম, চাচা এই ভাষাটা তো আমি কোনোদিনই শুনিনি। লোকটা বলল, আমি ইব্রানি। আমি থমকে গেলাম, বললাম, ইব্রানি? আপনি কোথায় থেকে এসেছেন? সে কোনো উত্তর দিল না, শুধু হাত ঘুরিয়ে গোলবৃত্ত এঁকে দেখালো। মানে এ আশেপাশের এলাকা থেকে। আমি ভীষণ অবাক হলাম। বললাম, আচ্ছা বসুন চাচা, আমি একটু পানি এনে দিচ্ছি। আমি গ্লাস ভরে পানি এনে তার হাতে দিলাম। তারপর যে দৃশ্যটা দেখলাম এখনো মনে হলেই শরীর কেঁপে ওঠে। সে মাত্র এক চুমুকে পুরো গ্লাস খালি করে দিল। প্রথমে ভেবেছিলাম হয়তো খুব তৃষ্ণার্ত, কিন্তু এত বয়সী একজন মানুষ এভাবে এক চুমুকে পুরো গ্লাস শেষ করতে পারে? আমার ভিতরে হালকা সন্দেহ লেগেছে। তখন আমি বয়সে কম, অভিজ্ঞতা কম, কিন্তু পাহাড়ি এলাকায় বড় হওয়ায় অনেক ঘটনা শুনেছি। জিনেরা নাকি মানুষের রূপ ধরে সামনে আসে, কেউ রূপ বদলায়, কেউ উড়ে চলে যায়, কেউ পশুর রূপ নেয়, আর কেউ আবার পাহাড়ি এলাকায় মানুষের মতো ঘোরাফেরা করে। আর ধারণা করা হয় তাদের পান করার, খাওয়ার পদ্ধতি মানুষের মতো হয় না। লোকটার আচরণ দেখে আমার মনে সেই ঘটনাগুলোর কথা ফিরে এলো। লোকটা তখনও বসেছিল, মুখে সেই অচেনা ইব্রানি ভাষা,
অবিরাম কিছু বলেই যাচ্ছিল। তার চোখে এমন কিছু ছিল যা আমাকে অস্বস্তিতে ফেলছিল। আমি বললাম, চাচা আপনি একটু বসুন, আমি আসছি। তারপর পাশের ঘরে গিয়ে বসতেই শরীর কেমন ঠান্ডা হয়ে গেল। ভাবলাম, এ লোকটা কে? তার পুটলির ভেতরে কিছু বিপজ্জনক আছে কি? নিজেকে সুরক্ষার জন্য আমি আমার লাইসেন্স করা অস্ত্রটা হাতে নিলাম। আমাদের এলাকায় প্রায় সবারই থাকে, কারণ পাহাড়ি এলাকায় রাতে কি বিপদ আসে বলা যায় না। অস্ত্র লুকিয়ে রেখে আমি ধীরে ধীরে ফিরে এলাম সেই ঘরে, কিন্তু এসে দেখি লোকটা নেই। ঠিক যে সোফায় সে বসেছিল সেটা আগের মতোই ওঠানামা ছাড়া। আমাদের বাড়ির সোফাগুলোতে কেউ বসলে দেবে যায়, কিন্তু এখানে যেন কেউ কখনো বসেই ছিল না। আমি থমকে দাঁড়িয়ে রইলাম, চারদিকে তাকালাম। বারান্দায় যাওয়ার লোহার গ্রিলের দরজা দেখলাম। ওটা খুললে খুব জোরে শব্দ হয়, কিন্তু আমি তো কোনো শব্দই শুনিনি। মানে সে ওই দরজা দিয়েও বের হয়নি। আমি বন্দুকটা হাতে নিলাম, ঘরের প্রতিটি কোণা খুঁজে দেখলাম। রান্নাঘর, স্টোর রুম, গোসলখানা, বারান্দা, প্রতিটি জায়গায় খুঁজলাম, কিন্তু লোকটা নেই, একদমই নেই, যেন হাওয়ায় মিলিয়ে গেছে। আমি ঘড়ির দিকে তাকালাম, রাত তখন প্রায় 2:30। আমি বারবার নিজের মনে বলছিলাম, সে গেল কোথায়? মাটি কি তাকে গিলে নিল, নাকি সত্যি সে মানুষই ছিল না? এটাই ছিল রাতের প্রথম ভয়ঙ্কর ইঙ্গিত, যে রাত আমাকে আজও ভুলতে দেয় না। লোকটা যেন হঠাৎ করেই হাওয়ায় মিলিয়ে গেল। পুরো বাসার ওপর নিচ খুঁজে দেখে আমি যখন দরজা খুলে বাইরে তাকালাম, যা দেখলাম সেটা যদি কোনো সাধারণ মানুষ দেখত, বিশেষ করে কোনো শিশু, ভয়ে তার হাট থেমে যেত। কারণ তখন গভীর রাত, চারদিকে অন্ধকার, বৃষ্টি আর ঝড়ের ভয়ঙ্কর শব্দ, আর আমি পুরো বাড়িতে একা। আমি দেখলাম ঠিক আগের সেই একই লোকটা, পাহাড়ের সামনে যে বিশাল গাছগুলো থাকে ঠিক তারই একটার গোড়ায় মাটিতে পা ভাঁজ করে বসে আছে। যেভাবে আমরা হাঁটুর ওপর ভর করে রুটি খাওয়ার সময় বসি, ঠিক সেই ভঙ্গিতে। কিন্তু সবচেয়ে ভয়াবহ ছিল তার চোখ। সেগুলো আক্ষরিক অর্থেই আগুনের মতো জ্বলছিল। অন্ধকারের মধ্যে সেই দুটো জ্বলজ্বলে চোখ সোজা আমার দিকে তাকিয়ে আছে। তারপর আমার চোখের সামনেই সে পুরো শরীরটা কালো ধোঁয়ায় পরিণত হয়ে মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। এ দৃশ্য দেখে আমার মুখ থেকে এক অজান্তে হুঙ্কার বের হলো। আমি দৌড়ে গিয়ে লোহার দরজাটা জোরে বন্ধ করে দিলাম, তারপর ছুটে ঘরের ভেতর ঢুকে গেলাম। সেই মুহূর্তে আমার ভেতরে যে ভয় ঢুকেছিল ওটা ভাষায় বর্ণনা করা অসম্ভব। বাইরে তখন বৃষ্টি পুরো ঘরটাকে কাঁপিয়ে দিচ্ছে। দমকা হাওয়া জানালায় ঠক ঠক শব্দ করছে, চারপাশে যেন অশরীরীর হাহাকার। আর এমন পরিস্থিতিতে আপনি যদি দেখেন একজন মানুষ অচেনা ভাষায় কথা বলে, মেঝেতে পানি ফেলেনি, হাওয়ার মতো মিলিয়ে গেছে, তারপর আবার পাহাড়ের গা ঘেঁষে বসে আছে, চোখ দুটো আগুনের মতো জ্বলছে, আর শেষে কালো ধোঁয়ায় পরিণত হয়ে গায়েব হয়ে গেল, তাহলে কি বুঝবেন? আপনি জানবেন সে মানুষ নয়, সে জিন। আমি যে দৃশ্য দেখেছিলাম, আজও চোখ বন্ধ করলে সেগুলো ভেসে ওঠে, শরীর কেঁপে ওঠে। প্রতিদিন পাহাড়ে থাকা, বন্য পশু দেখা, ঝড় বৃষ্টি দেখা, সবই সহ্য করা যায়, কিন্তু ওই রাতের দৃশ্য, একজন মানুষের চোখ এভাবে জ্বলজ্বল করা, তারপর ধোঁয়ায় মিলিয়ে যাওয়া, এটা কোনো মানুষের ক্ষমতা নয়। এটাই ছিল সেই ভাইয়ের বর্ণনা করা ভয়ঙ্কর বাস্তব ঘটনা। তিনি বলেন, দোয়া করি এমন অভিজ্ঞতা যেন আল্লাহ কাউকে না দেখায়। অসংখ্য ধন্যবাদ রাজু ভাইকে তার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। নিঃসন্দেহে এটি ছিল অত্যন্ত ভয়ঙ্কর, হৃদয় কাঁপানো এক ঘটনা। ঘটনাগুলোর জায়গার নাম এবং ব্যক্তির নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে কিছু সঙ্গত কারণে। চলুন এবার পরের ঘটনা যাই। রাতের সময় যখন সবাই নিজের নিজের কাজে ব্যস্ত থাকে আর হঠাৎ প্রবল বৃষ্টি নেমে আসে, তখন নির্জন রাস্তা দিয়ে যাওয়া সত্যি ভীতিকর হয়ে ওঠে। আপনাদের মধ্যে যারা নাইট ডিউটি করেন, গভীর রাতের পথে বাড়ি ফেরেন, বৃষ্টি হলে সাধারণ মানুষ খুব আস্তে গাড়ি বা মোটরসাইকেল চালান, কারণ কখনো কোনো রাস্তার গর্ত, খোলা ড্রেন বা জমে থাকা পানি বিপদ ডেকে আনতে পারে। এমনই এক ঘটনা আমাদের একজন ভাই শেয়ার করেছেন।
তিনি তার পরিচয় গোপন রাখতে বলেছেন। আমরা অবশ্যই তার গোপনীয়তার সম্মান করি। ভাইটি বলেন, অর্ধেক রাতের সময় আমি চাকরি থেকে ছুটি নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। ঘটনাটি চট্টগ্রামের শহর এলাকা থেকে শুরু হয়েছিল। যারা রামপুরা বা হালিশহর এলাকায় থাকে তারা জানেন বাড়ি যেতে দূর পথ পাড়ি দিতে হয়। আমি সেই পথ ধরে বাড়ির দিকে যাচ্ছিলাম। রেস্টুরেন্ট বা হোটেলে যারা কাজ করেন তারা জানে সেগুলো দেরিতে বন্ধ হয়। রাত 2টা, 3টা বা 4টাও হতে পারে। ক্লোজিং শেষে আমি আমার মোটরসাইকেলে বাড়ির পথে রওনা দিলাম। মৌসুমের কারণে বৃষ্টি তখনও প্রবল ছিল, আর হঠাৎ করে আরো তীব্র হয়ে উঠল। ভাইটি ধীরে ধীরে বাড়ির দিকে যাচ্ছিলেন। কিছু দূর গিয়ে দেখলেন রাস্তার পাশে ভেতরের গলিতে পানি জমে আছে। বৃষ্টি এত তীব্র ছিল যে নিচু জায়গাগুলোতে হাঁটু সমান পানি। তিনি বলেন, আমি যখন প্রধান সড়ক থেকে ভেতরের পথে ঢুকলাম, দেখি একটি বয়স্ক নারী ফুটপাতে দাঁড়িয়ে আছে। তার হাতে একটি লাঠি ছিল। প্রথম দৃশ্য দেখে আমি ভয় পেয়ে দূরে দাঁড়িয়ে রইলাম। অর্ধরাতে এমন নিস্তব্ধতা, চারপাশে ঘন অন্ধকার। ফুটপাতের পাশে বিশাল ঘন গাছ, পানি জমে কাদা। এমন জায়গায় একা কোনো বৃদ্ধা দাঁড়িয়ে থাকলে বড় সাহসী যুবকেরও ভয় লাগতে পারে। দূর দূরান্তে কিছু জায়গায় হালকা বাল্ব জ্বলছিল। সেসব ক্ষীণ আলোয় বৃদ্ধাকে স্পষ্ট দেখা যাচ্ছিল। তিনি যে দেওয়ালের পাশে দাঁড়িয়েছিলেন, দেওয়ালটি হলুদ রঙের, তাই তার অবয়ব দেখা যাচ্ছিল। হলুদ রঙের সেই দেওয়ালের সামনে দাঁড়িয়ে থাকা নারীটিকে আমি খুব স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। তার পরনে ছিল পুরনো কালো শাড়ি বা চাদর, আর তার বয়স বোঝা যাচ্ছিল তার ঝুঁকে থাকা কোমর আর হাতে থাকা লাঠি দেখে। তাকে দেখে আমি রাস্তা পার হওয়ার সাহসী হারিয়ে ফেললাম। 2 থেকে 3 বার মনে হলো দ্রুত মোটরসাইকেল চালিয়ে পাশ কাটিয়ে যাই, কিন্তু বুকের ভেতর কেমন চাপ ধরে যাচ্ছিল। একবার মনে হলো গতি বাড়িয়ে বেরিয়ে যাই। পরের মুহূর্তেই মাথায় এলো একটু দূরেই তো পানি জমে আছে। যদি কোনো খোলা ড্রেন, গর্ত বা উঁচু নিচু জায়গা থাকে, পরে গিয়ে আঘাত পেতে পারি। আর একদম শেষে যে চিন্তাটা সবার আগে ভয় বাড়িয়ে দেয়, যদি এটা মানুষই না হয়, যদি এটা কোনো জিন হয়। এই সময় আমার পেছনে আরেকজন মোটরসাইকেল আরোহী এসে দাঁড়ালো। সে দেখল আমি রাস্তার এক জায়গায় তাকিয়ে আছি, তাই সেও থেমে গেল। বলল, ভাই, কি দেখছেন? রাস্তায় কোনো সমস্যা নাকি? আমি বললাম, না, ওই সামনে দেওয়ালের পাশে তাকান। সে তাকিয়ে বলল, আরে ভাই, এ তো মহিলা। আমি বললাম, হ্যাঁ, বৃদ্ধা মহিলা। আর অর্ধরাতে বৃষ্টির মধ্যে তিনি এখানে দাঁড়িয়ে আছেন কেন, এটাই বুঝতে পারছি না। ছেলেটাও ঘাবড়ে গেল। বলল, চলুন ভাই, একটা কাজ করি, দুইজনই একসঙ্গে চলে যাই। একা গেলে ভয় লাগে। আমি বললাম, যে রাস্তা দিয়ে এসেছি উল্টো করলে রাস্তা দীর্ঘ, আর বৃষ্টি তো হচ্ছেই, এই একটাই রাস্তা। আমরা দুইজন কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে থাকলাম। তারপর দুজনেই মোটরসাইকেল স্টার্ট দিলাম। দরুদ শরীফ, আয়াতুল কুরসি পড়তে পড়তে ধীরে কিন্তু দ্রুত গতিতে এগিয়ে গেলাম। পেছনে তাকাইনি। বাইকের শব্দ আর ধোঁয়ার শব্দ মিলিয়ে বুকের ভিতর কেমন হালকা অনুভূতি হচ্ছিল। রাস্তা পার হয়ে কিছু দূর গিয়ে যখন পেছনে তাকালাম, তিনি তখনও ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়েছিলেন। এরপর ছেলেটা বামে একটা রাস্তা ধরে চলে গেল। তার পথ আলাদা। আমি সোজা এগোলাম। সামনে একটু উঁচু চড়াই ছিল। সেটা উঠতে উঠতে চারপাশ আরো নিস্তব্ধ হয়ে উঠল। ঘন গাছ, বন্ধ দোকানপাট, প্রবল বৃষ্টির মধ্যে অদ্ভুত নীরবতা। এমন পরিবেশে ভয় আরো বাড়ে। যেই আমি চড়াইটা উঠে নিচে তাকালাম, আমার গলা শুকিয়ে গেল। আবার সেই একই মহিলা দাঁড়িয়ে আছে একটি বন্ধ দোকানের সামনে, ফুটপাতের ওপর। প্রথমে নিজেকে বোঝাতে চাইলাম এলাকারই কেউ হবে, দোকান বন্ধ করে দাঁড়িয়ে আছে। কিন্তু যত এগোতে লাগলাম ততই স্পষ্ট হলো তিনি সেই একই বৃদ্ধা। সবচেয়ে অবাক করার বিষয়, যেখানে তিনি দাঁড়িয়েছিলেন ঠিক তার ওপরেই একটা বৈদ্যুতিক খুঁটি, আর খুঁটির লাইট এখনো জ্বলছে। সেই আলো তার শরীরে পড়ছিল, যেন আলো তাকে উদ্দেশ্য করেই ফেলা। হাতে একই লাঠি, একই ঝুঁকে থাকা পিঠ, একই ভেজা কালো পোশাক। একেবারে আগের সেই একই বৃদ্ধা, যাকে আমি কিছুক্ষণ আগেই দেখেছি।
মানে অসম্ভব দ্রুত গতিতে তিনি আগের জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে আবার দাঁড়িয়েছেন, যেন হাঁটেনি, উড়ে এসেছেন। আমার পেছনে সেই বৃদ্ধা বারবার চলে আসছিল। আমি ঠিকই বুঝতে পারিনি কিভাবে। যখন চোখে পড়ল, আমি ভীষণ ভয় পেয়ে কাঁপতে লাগলাম। সেই জায়গা পার হওয়ার সাহসই পাইনি। আমি আয়াতুল কুরসি উচ্চস্বরে পড়তে শুরু করলাম। বললাম, পেছনে যেন আর না আসে। আমি আয়াতুল কুরসি পড়েই রুখে দেব। বাইক ঘুরিয়ে আমি ওই রাস্তা এড়িয়ে গেলাম যেখানে সেই বৃদ্ধা এসেছে। বাম দিকে রাস্তা নিলাম, যা তখন আমার ডান দিকে ছিল। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাড়ির দিকে এগোলাম। বাইক দ্রুত চালালাম, আর বৃষ্টি এত প্রবল ছিল যে মুখেও পানি লাগছিল। রাতের সময় চারপাশ সম্পূর্ণ নিস্তব্ধ, কিন্তু আল্লাহর কৃপায় নিরাপদে বাড়িতে পৌঁছালাম। সেই দিন থেকে আমি শপথ করেছি এই রাস্তা আর ব্যবহার করব না। যদি কখনো বের হতে হয়, মূল রাস্তা দিয়েই যাব, যেখানে কমপক্ষে কেউ থাকবে, পুলিশ বা অন্য গাড়ি চলার সুযোগ থাকবে। এভাবেই শেষ হলো সেই রাতের ভয়ানক ঘটনা। আশা করি যারা শুনেছেন তাদের ভালো লেগেছে আজকের দুটি বৃষ্টি ভেজা ঘটনা। সকলকে ধন্যবাদ। চলুন এবার আরো একটি ঘটনার দিকে যাই। এবার যে ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরছি সেটা আমাদের খুবই পুরনো, আমাদের ভাইয়ের মতো একজন প্রিয় শ্রোতা সবুজ এই ঘটনার সাক্ষী। ঘটনাটি ঘটেছিল 2018 সালে। আমার চাচাতো ভাই সাজু, যার বাড়ি রংপুর জেলার বালিয়াডাঙ্গি এলাকায়, তার নিজের জমির কাছে তিনি একটি ডেরা তৈরি করেছিলেন, যেখানে তিনি থাকতেন। এক রাতে শীতকালের ভীষণ ঠান্ডা, তিনি ডেরায় ঘুমাচ্ছিলেন। হঠাৎ করে তিনি একজন মহিলার চিৎকার শুনলেন, একটি আওয়াজ যা তার ঘুম ভেঙে দিল। সাজু উঠে জানালা দিয়ে বাইরে তাকালেন। তিনি দেখলেন একজন নারী দাঁড়িয়ে, যেন শুধু তাকে লক্ষ্য করে বলছে, সাজু এখানে আসো, আমি তোমাকে নিতে এসেছি। সাজু তুমি কোথায়? শোনার সঙ্গে সঙ্গে সাজুর মধ্যে ভয় কেঁপে উঠল। মনে হচ্ছিল এই নির্জন রাত, এই জায়গা এবং এই নারী কিভাবে এখানে এসেছে। জানালা দিয়ে তাকিয়ে তিনি দেখলেন নারীর হাতে ছিল পুরনো পোশাক, আর পাশের পানির হ্যান্ডপাম্পটি দ্রুত ঘুরছে, যেন কোনো মেশিন চলছে। যতই শব্দটি শোনা যাচ্ছিল, মনে হচ্ছিল যেন আটা চাকার মেশিন চলছে। হঠাৎ করে নারী চিৎকার করতে করতে ছুটে এলো এবং ডেরার দরজায় ধাক্কা দিল, অর্থাৎ সেই ছোট্ট ঘরের দরজার দিকে ধাক্কা দিল। বলল, তুমি বোঝো না সাজু, এখানে এসো, আমি তোমাকে নিতে এসেছি। শব্দের কণ্ঠস্বর সাজুর মৃত দাদির মতো ছিল। সাজু দ্রুত আয়াতুল কুরসি ও দোয়া পড়তে শুরু করলেন এবং তার দরজার দিকে ফু দিলেন। কিছুক্ষণের মধ্যেই সবকিছু শান্ত হয়ে গেল। এই ছিল সেই ভয়ঙ্কর রাতের ঘটনা। প্রিয় শ্রোতা, এই ঘটনার প্রত্যেকটি জায়গার নাম এবং ব্যক্তির নাম কিছু সঙ্গত কারণে পরিবর্তন করে দেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ। সবাই খুশি থাকুন, নিরাপদ থাকুন, নামাজ পড়ুন, পবিত্র থাকুন এবং নিজের ও প্রিয়জনের যত্ন নিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।